কিছুদিন আগেই বাংলাদেশে দেখা গিয়েছিল জ্বালানি সংকট, কিন্তু কিছুদিনের মধ্যেই চিত্রটা বদলে গেল। সেখানে দেখা গেল কোনো সংকটই নেই, এখন পেট্রোল পাম্পগুলো ফাঁকা। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠছে, হঠাৎ করে এই চিত্রটা বদলে গেল কেন? তাহলে কি অন্য রহস্য রয়েছে? সেই নিয়ে আলোচনা তৈরি হয়েছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যেখানে সালাউদ্দিন আহমেদ, তিনি ইতিমধ্যেই সংসদে যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে বিএনপি অনেক কিছু সহ্য করে তারপর জুলাই সনদে সই করেছে, অর্থাৎ বিএনপির উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল সেটা তিনি ফাঁস করে দিয়েছেন। এতে কি অন্তর্বর্তীকালীন সরকার এবার কাঠগড়ায় উঠবে, সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং পাশাপাশি নজর রাখবো যে ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যগুলো রাখছেন, তাতে অনেকেই বলছেন যে তিনি এবার নাহিদ ইসলামকে না হয় বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে দেবেন, আর সেটা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। পাশাপাশি নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের দিকে, কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব, এবং পাশাপাশি বিএনপি কিভাবে সরকার পরিচালনা করছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। কোন পথে এখন বাংলাদেশ আমেরিকার সম্পর্ক? ট্রাম্প সরকারের সঙ্গে মিত্রতা করে কি বাংলাদেশ এখন গাড্ডায়, নাকি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ফের সচলাবস্থায় নিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মার্কিন নীতি মধ্যপ্রাচ্যের দেশগুলির কাছে ভিন্ন। আবার ট্রাম্পের বিষ নজরে পড়ে গেলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অতীতে ইউক্রেন বা আফ্রিকার একাধিক দেশের সঙ্গে ট্রাম্প যেমন নীতি নিয়েছেন, তেমনি কঠিন নীতি নেওয়া হবে বাংলাদেশের বিরুদ্ধেও। আমেরিকার ফাঁদে পড়ে গিয়েছে বাংলাদেশ। বৃহত্তর শক্তি না থাকা এর জেরে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা সমাজ ব্যবস্থা আরো দুর্দিনে পড়বে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। কার্যত আমেরিকাকে রোবটের সঙ্গে তুলনা করেছেন রাজনীতির কারবারিরা, যে রোবটের খপ্পরে একবার পড়লে তার দিক নির্দেশেই চলতে হবে। মার্কিন আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে জানতে হবে কিভাবে এই আগ্রাসন থেকে বেরোনোর কৌশল, নয়তো বাংলাদেশে আগামী দিনেও আমেরিকার দাদাগিরি বজায় থাকবে। অতীতে দেখা গিয়েছে যেসব দেশকে দিয়ে আমেরিকা কোনো দুষ্কর্ম করিয়েছে, তাদের ভবিষ্যতে কখনো মাথায় চড়তে দেননি ট্রাম্প। একই সুরে বাংলাদেশের সরকারও পরোক্ষভাবে মার্কিন তোষামত করে চলেছে, তা মেনে নিয়েছেন এক বিশিষ্ট অধ্যাপক। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতায় গেলেও দেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলছে বলে দাবি করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলছেন সবার আগে বাংলাদেশ। এটা বলেই তিনি শুরু করেছেন। বাংলাদেশে এসে প্রথম দিনই বলেছিলেন সবার আগে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটা দেখাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র এই নীতি অনুযায়ী চলছে। বিএনপি সরকারের 2.5 মাসের কাজের মূল্যায়নে আজ গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এক সভায় কথা বলেন আনু মোহাম্মদ। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এই আলোচনায় সভার প্রধান ছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং তার ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে 14 বিমান কেনার চুক্তি দিকে ইঙ্গিত করে দুটি সরকারকেই সমালোচনা করেন আনু মোহাম্মদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক এই অধ্যাপক বলেন, এই চুক্তি স্বাক্ষরের অনেক আগে থেকে এর বাস্তবায়ন শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এখন নির্বাচিত সরকারের সময়ও একই ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের সেই সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী অবিশ্বাস্য চুক্তি আখ্যা দেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সইয়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পাশাপাশি উৎসাহী ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। খালিলুর রহমানকে বিএনপির সরকারে পররাষ্ট্রমন্ত্রী করা এবং বিদায় আশিক চৌধুরীকে রেখে দেওয়া নিয়ে আনু মোহাম্মদ বলেন, এই চুক্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, অথচ তাদের রেখে দিয়ে আরো দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মতো বর্তমান বিএনপি সরকারও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে হাঁটতে চাইছে বলে মনে করছেন আনু মোহাম্মদ। কাকে ধরা বা তুলে নিয়ে যাওয়া হবে, বিনা বিচারে আটকে রাখা, কাকে কোন আইনে আটকে রাখা হবে, এসব ক্ষেত্রে বর্তমান সরকারের সময়ও প্রতিহিংসা ও প্রতিশোধ নির্ধারক বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিনা, সেই প্রশ্নও করেছে এই প্রবীণ অধ্যাপক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আওয়ামী লীগ যা করতে পারেনি তাই করে দেখালো বিএনপি। জামায়াতের সঙ্গে বিরোধিতার রাস্তায় হাঁটাকে শুরু করলো বিএনপি। বাংলাদেশের রাষ্ট্রীয় বিলে জামায়াত ইসলামীকে যেখানে দেশবিরোধী তকমা দিল বিএনপি, সেটাও বাংলাদেশ আবার সংসদে, এবং এই বিলকে সমর্থন করেছে জামায়াতের জোট সঙ্গী এনসিপি। জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026-এর ধ্বনি ভোটে পাশ হয় এবং গত 9 এপ্রিল এটা হয়। আর এই বিলে জামায়াতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 29 এপ্রিল আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। জামায়াত ইসলামী কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী দল হিসেবে মেনে নিয়েছে। তবে এর জবাবে জামায়াতের পক্ষ থেকে পাল্টা যুক্তিতে দাবি করা হয় সরকার ফ্যাসিবাদের এই বয়ানকে প্রতিষ্ঠিত করতেই একতরফা এই বিলকে সামনে এনেছে, যদিও বিলটির ওপরে জামায়াতের কোনো সংশোধনী প্রস্তাব আনেনি বলে জানা গিয়েছে। 9 এপ্রিল সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল পেশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। তিনি জানান, 2022 সালে 15 নম্বর আইনের সংশোধনীর মাধ্যমে সময় উপযোগী এবং প্রাসঙ্গিক আইন কাঠামো তৈরি করাই এই বিলের লক্ষ্য। সংশোধিত এই আইনে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে কাজ করা কয়েকটি রাজনৈতিক দল এবং গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এর মধ্যে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নিজাবে ইসলামী সহ আরো কয়েকটি পক্ষ। সেবার ওই বিলের বিরুদ্ধে আপত্তি তুলে বক্তব্য দেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে তারা আপত্তি অগ্রাহ্য করে তার ধ্বনি ভোট দেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। আর এই ভোটের সমর্থন জয়যুক্ত হওয়ায় তা আইনে পরিণত হয়। যদিও এই বিলের বিপক্ষে আপত্তি দেয়নি তাদের জোট শরিক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সদস্যরা। আর এই বিষয়ে গত 29 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জামায়াতে ইসলামী কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসাবে মেনে নিয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা তুলে ধরে এমন দাবি করেন তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের বিষয়ে জামায়াতের আমির বলেন, এই বিষয়টির স্বাধীনতার পরে তখনকার সরকার আনেনি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকার আনেনি। আর এই বিষয়টি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করেছেন শেখ হাসিনা। পরবর্তী পর্যায়ে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকতা রেখেছে সামান্য পরিবর্তন করে। আর সেখানে তৎকালীন 3টি সংগঠনের নাম নেওয়া হয়েছে মুসলিম লীগ, জামায়াত ইসলামী এবং নিজামে ইসলাম পার্টি। তিনি বলেন যে আগামীর দিনগুলিতেও আর জাতিতে বিভক্ত নয় এবং ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মানিত জাতি গঠন করতে পারে, এটাই হোক সব দলের অঙ্গীকার। তবে দলটির ওপর জামায়াত কোনো সংশোধনী প্রস্তাব আনেনি বলে জানা গিয়েছে। আর এই নিয়ে জামায়াতের অভিযোগ, সরকার তাদের প্রতিবাদের কণ্ঠকে বারবার ধামাচাপা দিতে চাইছে। সরকারের এই পদক্ষেপকে জামায়াত রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিতে চাইছে। তবে মুখে যা খুশি বললেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রশাসন যখন খুশি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। প্রশ্ন, এই বিপর্যয় কিভাবে ঠেকাবে জামায়াত ইসলাম? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। এনসিপি নেতা নাহিদ ইসলামকে ঘিরে যোগ হয়েছে বিতর্ক। সম্প্রতি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তাকে উদ্দেশ্য করে নেতা সম্বোধন করে বলেন, বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ছাপিয়ে যাবেন কি এনসিপি নেতা নাহিদ ইসলাম? 30 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে এসবই কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। ওই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘন্টা পর সংসদে নাহিদের দেওয়া একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে একই ক্যাপশন লেখেন হাসনাত। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন হাসনাত আব্দুল্লাহ? দেখে নেওয়া যাক বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির জনকেই পরিণত হননি, বাঙালির বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি সংগ্রামের নেতা। তার নেতৃত্বে সংগঠিত বাঙালির স্বাধীনতা সংগ্রাম হয়ে উঠেছিল বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি সংগ্রামের প্রেরণার উৎস। যে মানুষটি সারাটা জীবন কাটিয়েছেন দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য, একটা স্বাধীন সার্বভৌম দেশ দেখবার জন্য। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 1971 সালে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। 71-এ মুক্তিযুদ্ধ
যুদ্ধ নিছক একটি স্বার্থ সিদ্ধি কিংবা পতাকা বদলের জন্য হয়নি। 9 মাস ব্যাপী যুদ্ধ ছিল প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধ। দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সার্বিক মুক্তির আশায়। জনগণের এই আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন মূর্ত হয়েছিল 72-এর সংবিধানে। 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের শুধু সামরিক পরাজয় হয়নি, তাদের ধর্মের নামে রাজনীতি, হানাহানি, হত্যা ও ধ্বংসের দর্শনের পরাজয় ঘটেছিল। এটি সম্ভব হয়েছিল সব ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে। বাঙালিত্বের এই চেতনার প্রধান রূপকার। অধিকার আদায়ের জন্য শেখ মুজিবের আত্মত্যাগ ইতিহাসে বিরল। স্ত্রী ও সন্তানের সান্নিধ্যের মায়া ত্যাগ করে একটা জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য যৌবনের একটা বিরাট অংশ তিনি জেলে কাটিয়েছেন। যে জাতির জন্য এই কাজ তিনি করেছিলেন তার নাম বাঙালি জাতি। বিনিময়ে সেই বাঙালি জাতি এর প্রতিদান দিল তাকে নির্মমভাবে হত্যা করে। অনেক বছর কেটে গেলেও বঙ্গবন্ধু সবসময় স্বাধীন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। আসলে বঙ্গবন্ধু এমন একজন মানুষ যাকে তার জীবনের প্রতিটি পরতে নতুন করে আবিষ্কার করতে হয়। তিনি সেই মানুষ যার দুচোখে সব সময় ছিল বাংলাদেশ। তিনি অসাধারণ হয়ে জীবন যাপনে ছিলেন অতি সাধারণ। 1972 সালে 4 নভেম্বর খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে তিনি বলেছিলেন, বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়। বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন দেশের মানুষের জন্য। নির্যাতন, নিপীড়ন মেনে নিয়েছিলেন মানুষের কল্যাণের কথা চিন্তা করেই। এবার আসা যাক সাম্প্রতিক বিতর্কে। সংসদে নাহিদ ইসলামের ভাষণ ঘিরে শোরগোল। সূত্রের খবর, সংসদে হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্যদের জন্য একটি গাড়ি চেয়েছেন। এই নিয়ে উঠছে প্রশ্ন যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং গতকাল এই বিষয়টিকে সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যেটি আজকে বিভিন্ন মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে যেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না এবং প্লট এই সুবিধাটি যেটা আমরা নিব না, এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। আগের মতো ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকাধীন গাড়ি চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, পাশাপাশি প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কাজ পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদের একটি গাড়ি ব্যবহার দেওয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম। গত বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা জানান তিনি। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, ওই বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি ইতিমধ্যেই এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদে প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। কুমিল্লা 4 নম্বর আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন সরকারি মালিকাধীন একটি গাড়ি দেওয়ার কথা বলছি। যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন গাড়িটি ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু বাড়তি খরচও লাগবে না। সংসদ সদস্যের 17,000 টাকা গাড়ি মেইনটেনেন্স করার জন্য দেওয়া হলো, আমার গাড়ি নেই। সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় টেবিল চাপড়ে সংসদ সদস্যরা তাকে সমর্থনও জানান। সব মিলিয়ে ফের শোরগোল বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। মাঝার মাত্র একটা দিন, তারপরে বাংলা সহ 5 রাজ্যে বিধানসভার ভাগ্য নির্ধারণ। কে বসবে বাংলার গদিতে? তৃণমূলই আসবে নাকি বঙ্গের হাল ধরবে বিজেপি শিবির? ভোটের ফল নিয়ে বিভিন্ন এক্সিট পোল বলছে নানা কথা, কিন্তু এপার বাংলার ভোট নিয়ে ওপার বাংলায় মাথা ব্যথা কেন? কেন বাংলাদেশের রাজনীতির বড় মাথারা নজর রাখছেন বাংলার ভোটের ফলাফলের দিকে? রাজনীতির কারবারিদের মতে এবারের পশ্চিমবঙ্গের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর, অনুপ্রবেশ, পুশব্যাক,
হিন্দুত্ববাদ সহ একাধিক ইস্যু বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাংলায়। বাংলার সঙ্গে অসমেরও ভোটের রেজাল্টও সোমবার। বাংলার সঙ্গে এবার হাই ভোল্টেজ অসমের ভোটও। পড়শি এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের অনেকখানি সীমান্ত জুড়ে রয়েছে। এর আগে ইউনুসের জামানায় বাংলাদেশে মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ ইস্যু। সংখ্যালঘুদের কচুকাটা করা, সম্পত্তি দখল, আগুন ধরানো সহ একাধিক কার্যকলাপ হয়েছিল অবাধে। এরপরে বাংলাদেশে মসনাদে বসে বিএনপি, কিন্তু তারেক রহমানের সরকারের আমলেও বাংলাদেশে খুন রাহাজানির ছবিটাও পাল্টায়নি। ভারত সরকার কিন্তু বরাবরই কূটনৈতিকভাবে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তার প্রমাণ তারেকের শপথে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতি, বাংলাদেশ সরকারকে মোদির চিঠি ইত্যাদি। কিন্তু এবার বঙ্গের বিধানে কেন নজর রয়েছে জামাত ও এনসিপির? এর কারণ রয়েছে একাধিক। কিসের আতঙ্ক তারা করছে দুই দলকে? ভোটের পর একাধিক এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে বাংলায় এবার বিদায় নিতে চলেছে তৃণমূল। তবে এর আগেও দেখা গিয়েছিল যে এক্সিট পোলের সমীক্ষা তাতে ধোপে টেকেনি। 2021 বিধানসভা ভোটে বিপুল জয় পেয়ে ক্ষমতায় ফিরেছিল মমতার সরকার। এক্সিট পোলের সমীক্ষা সেবার খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। এখানে ভয়ে রাতের ঘুম উড়েছে জামাত আর এনসিপি। কারণ বাংলার রাজনীতিতে যদি সত্যি এবার পরিবর্তন হয় তাহলে কপালে দুঃখ থাকবে এই দুই বাংলাদেশি দলের। সূত্রের খবর, জামাতের একাধিক ঘাঁটি বাংলা অসমের সীমান্ত এলাকায়। ওই এলাকায় মাঝে মধ্যেই ভারত বিরোধী জিগির তুলে পরিস্থিতি অশান্ত করতে চায় তারা। এবার যদি অসমে ফের বিজেপি আসে তাহলে এনআরসি বা সিএ নিয়ে কঠোর অবস্থানে যেতে পারে বিজেপি সরকার। স্বভাবতই তাহলে জামাত ও এনসিপির কাছে তা ঘোর বিপদ হতে পারে। বিজেপির কট্টর হিন্দুত্ববাদে সীমান্ত সন্ত্রাসকে একেবারে শেষ করতে উঠে পড়ে লাগবে গেরুয়া সরকার। সূত্র বলছে, ত্রয়োদশ নির্বাচনে জামাত বাংলাদেশে মোট 68টি আসন পেয়েছিল। ওই আসনগুলির মধ্যে বেশিরভাগই ছিল সীমান্ত লাগোয়া অঞ্চলে। ফলে ওইসব এলাকার সীমান্তে মাঝে মাঝে হাওয়া গরম করে জামাত। এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনুপ্রবেশ ইস্যু। বনগাঁ, নকশালবাড়ি, মোথাবাড়ি, চ্যাংরাবান্ধা সহ একাধিক সীমান্তবর্তী অঞ্চলে রাতে অনুপ্রবেশের অভিযোগ ওঠে বেশিরভাগ সময়। গরু চড়ানো বা অন্য কোনো অছিলায় ওপার বাংলা থেকে এপারে এসে দিনের পর দিন গা ঢাকা দিয়ে চলে অপরাধ। সম্প্রতি এসআইআর চলাকালীন হাকিমপুর স্বরূপনগর সীমান্তে পিলপিল করে ওপারে যেতে দেখা গিয়েছে বাংলাদেশিদের। জ্বালানি সংকটে বাংলাদেশের বিএনপি সরকারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সীমান্ত সুরক্ষার দিকেও সজাগ রয়েছে মোদী সরকারের। তাই বাংলা অসমের ভোটের ফল যদি গেরুয়া শিবিরের দিকে যায় তাহলে কিন্তু জামাত ও এনসিপির পায়ের মাটি বেশ আলগা হবে। এ কথা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। বাংলাদেশে ঘোর বিপাকে চরমোনাই। মে দিবসের সমাবেশ ভরাতে পারল না তারা। এ নিয়ে দানা বেঁধেছে নতুন বিতর্ক। তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে চরমোনাই দলের জনসমর্থন দিন দিন কমছে? ভবিষ্যতে কি শূন্যে এসে ঠেকবে তাদের জনসমর্থন? ইঙ্গিত কিন্তু এখান থেকেই কিছুটা হলেও পাওয়া যাচ্ছে। যেদিনে মেহনতি শ্রমিকদের হয়ে কথা বলার দিন, যেদিনে পুঁজিবাদ ও দালাল রাজের বিরুদ্ধে সুর চড়িয়ে কথা বলার দিন, সেদিনে শ্রমিকদের হয়ে কোনো বক্তব্যই রাখলো না চরমোনাই। বরং তাদের ভাষণে আগাগোড়ায় ছিল জামাত ইসলাম ও ইসলামী ছাত্র সংগঠনের বিরুদ্ধে তীব্র শ্লেষ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এর আগেও চরমোনাইয়ের প্রধান নেতা ফয়জল করিম গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। ইসলামী আন্দোলন গুপ্ত রাজনীতি করে না বলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। নিজেও তার দল সবসময় ইসলামের আদর্শ অনুপ্রাণিত, এমনটা আগেও বলেছেন তিনি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পরিবারের কতজন সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন সেটা স্পষ্ট করে বলুন। তারা কোথায় কোথায় যুদ্ধ করেছে বা তাদের মধ্যে কে কে শহীদ হয়েছে তাও স্পষ্ট করে বলুন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখন জ্বালানি, গ্যাস, বিদ্যুতের মতো সমস্যায় খাবি খাচ্ছে, তখন ফয়জল করিমের মাথা ব্যথা শফিকুর রহমানকে নিয়ে। নিজেদের দল যে ক্রমশ জনবিচ্ছিন্ন
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্যই নেই চরমোনাই পীরের। যত বিরোধ সব জামাতের সঙ্গে। কেন এত বিরোধ জামাতের সঙ্গে? সূত্রের খবর, ভোটের ভরাডুবির পরে চরমোনাইয়ের দল ক্রমশ ভাঙছে। দলের তৃণমূল স্তরে কোনো কর্মী তাদের সঙ্গে নেই। এই অবস্থায় কি করে আগামী দিনে সমর্থন পাবে চরমোনাই? আর এখানেই মোক্ষম চাল চালছে বিএনপি। সূত্রের খবর, বিএনপি কি তলে তলে চরমোনাই থেকে কর্মী ভাঙাতে চাইছে? অনেকে এও বলছেন যে বিএনপির বি টিম হয়ে কাজ করছে চরমোনাই। স্থানীয় নির্বাচনে যাতে চরমোনাই তাদের কিছু আসন বিএনপিকে দেয় বা তাদের সঙ্গে আসন সমঝোতা করে। এখানেই চরমোনাই বিএনপির উচ্ছিষ্ট খেয়ে জামাতের বিরুদ্ধে কাজ করছে। বিএনপি সুকৌশলে চরমোনাইকে জামাতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আর সেই টোপ দিব্যি খেয়েও নিয়েছে তারা। নয়তো মে দিবসের অনুষ্ঠানে কেন শ্রমিকদের স্বার্থের কথা না বলে তারা কথা বলবে শুধু জামাতের বিরুদ্ধে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরমোনাইয়ের এই সস্তার রাজনীতি আদতে তাদেরকেই ডোবাচ্ছে। চরমোনাই যে এখন একটি ফালতু দলে পরিণত হয়েছে তা তাদের কর্মী সমর্থকদের কাছে স্পষ্ট। সে কারণেই দল থেকে দূরত্ব বাড়াচ্ছেন কর্মীরা। দীর্ঘমেয়াদী সময়ের জন্য চরমোনাই যে একেবারে যোগ্য নয় তা দিনের আলোর মতোই সাফ। প্রশ্ন উঠছে, চরমোনাই পীরতন্ত্রের আজ আর দাম নেই। রাজনীতির ময়দানে ফাঁকা বুলি আউড়ে শুধু জামাতে বিরোধিতা করে গেলে ভবিষ্যতে এই দলের আর কোনো অস্তিত্বই থাকবে না। সেটা কি আদৌ জানেন নেতারা? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। উচ্চ আদালতে ভয়ঙ্কর জালিয়াতি করে জামিন পাওয়া এবং জামিন নিশ্চিত করা, কারাগার থেকে মুক্তি পাওয়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেটাও আবার একজন জঙ্গির। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে। আরাকানের সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গি গোষ্ঠীর হোতা, তার জন্য হাইকোর্টে জামিন জালিয়াতির জামিনের কাগজ কারাগার থেকে মুক্ত করার ঘটনা ঘটানো হয়েছে মেহমুদ ইউনুসের আমলে। তখন আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। তাহলে কি তাকেও আইনের কাঠগড়ায় তোলা হবে? এই প্রশ্ন উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। উচ্চ আদালতে জামিন জালিয়াতির ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে। এর সঙ্গে অনেকেই বলছেন আসিফ নজরুলের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের একটি গণমাধ্যম খবর করছে অবিশ্বাস্য জামিন জালিয়াতি। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় এক অবিশ্বাস্য জামিন জালিয়াতের মতো ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কুকুচিনে 20,000 পোশাক জব্দের মামলায় কুকিচিনের জন্য 20 পোশাক তৈরি করেছিল। কুকিচিনের 20,000 পোশাক জব্দের মামলায় আসামি তথ্য গোপন করে জামিন নিয়ে কারামুক্ত হওয়ার তথ্য প্রকাশ হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির খবর সরাসরি বিচারপতি নজরে আনেন। রাষ্ট্রপতির শীর্ষ আইন কর্মকর্তা নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রধান বিচারপতির নজরে এনেছি এটা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরপর কারা এর সঙ্গে জড়িত সেগুলো বাস্তবায়িত তারপরে জানাতে পারবে। তথ্য জালিয়াতি এবং তথ্য গোপনের ঘটনা সত্য বলে জানান রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। এখানেই একদম স্পষ্ট হয়ে যায় মোহাম্মদ ইউনুসের আমলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু হয়েছে। দ্রুত তদন্তের আপডেট সম্পর্কে জানতে পারবে। প্রশাসন সূত্র বলছে এই ঘটনায় সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিভাগের কোনো বেঞ্চ কর্মকর্তা বা ফৌজদারি শাখার কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত কিনা তারও তদন্ত হচ্ছে। তবে আইনজীবীরা বলছেন এত বড় জালিয়াতি বেঞ্চ কর্মকর্তা বা শাখার কর্মকর্তা ছাড়া সম্ভব নয়। অতএব ঘটনা গভীরে গিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে জালিয়াতি চক্রকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে না। কিভাবে করা হয়েছিল তথ্যগত এবং জামিন জালিয়াতি? সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি সায়েদুল ইসলাম কারাগার থেকে জামিন সে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি আব্দুল্লাহ ইউসুফ সুমনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে গত বছরের 16 সেপ্টেম্বর জামিন আবেদনটি শুনানির জন্য কার্যত তালিকায় আসে। ওই দিনের অনলাইন কার্যতালিকা ঘেটে দেখা যায় চট্টগ্রামের জেলা সাহিদুল ইসলাম বনাম রাষ্ট্র নামে দুটি মামলা আসে। এর মধ্যে 130 নম্বর আইটেমের টেন্ডার নম্বর ছিল 75991, 132 নম্বর আইটেমের টেন্ডার নম্বর ছিল 75993। দুটি টেন্ডার নম্বর মামলা কার্যতালিকা এসেছে সায়েদুল ইসলাম বনাম রাষ্ট্র নামে। তবে 131 নম্বর আইটেমের মামলা টেন্ডার নম্বর 75993, এই আইটেমটি এসেছে সৈয়দ মিয়া বনাম রাষ্ট্র নামে। 131 ও 132 নম্বর আইটেমের মামলার টেন্ডার নম্বর হুবহু হ্যাক। এখানে মৃত জালিয়াতির ঘটনা সংঘটন হয়েছে বলে জানানো গিয়েছে। আর সেই সময় আসিফ নজরুল আইনমন্ত্রী ছিলেন। কেন তাকে কাঠগড়ায় তোলা হবে না এই প্রশ্নই উঠছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডুবন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে আগেই চর্চা শুরু হয়েছিল। ইউনূস সরকারের সময় পদত্যাগ করতে চেয়েছিলেন অপমানিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নতুন সরকার আসার পরে যদিও বিএনপিকে সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে এক নামী সংবাদ মাধ্যমকে জানান, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখন থেকে চলে যেতে চাই, কিন্তু যতদিন না ভোট হচ্ছে ততদিন আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বে রয়েছে বলেই আমি এই অবস্থানে রয়েছে। রাষ্ট্রপতি তখন বলেছিলেন, প্রায় 7 মাস হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি, তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও বলেছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এতে মানুষের কাছে ভুল বার্তা যায়, মানুষজন ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করছি। এরকম বাংলাদেশে হাওয়া ঘুরছে। অন্যদিকে ক্ষমতায় এসেছে বিএনপি। সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নেন কালীর কণ্ঠ। তিনি জানান, এই 1.5 বছর আমি কোনো আলোচনাই নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। আমি দৃঢ় চিন্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম এবং যে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। তিনি আরো বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরুক, তবে ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি সিদ্ধান্তে অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো। অন্যদিকে অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য কত কি রাতারাতি সৃষ্টি, সেগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরে নিরাপত্তা দিল। আর এখানেই বিএনপিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, কঠিন সময়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। আমার দুঃসময় বিএনপির সহযোগিতা 100 ভাগ ছিল। আমি বলবো যে বিএনপিও তাদের জোট সঙ্গীরা যেন একজোট থাকেন, কিন্তু এই উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপিও তাদের জোটের কারণে। একটি বৃহত্তর রাজনৈতিক দল যে মতাদর্শ নিয়েছে, সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হয়েছে। ভারত বিরোধিতার পরিকল্পনা করছিল কি বাংলাদেশ? এবার তাদের সবক শেখালো ভারত। শুরু থেকেই বিএনপি ভারতের পাশে ছিল। তারেকের ক্ষমতায় আসা থেকে সরকারে বসা পর্যন্ত সবেতেই ভারত সরকারের হাতে ছিল। এর আগেও বিএনপির সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল। মোদির এই বার্তার সুর ছিল ইতিবাচক ও সাবধানী। 2024 সালের জুলাইয়ে জেনজি নেতৃত্বে আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। অনেক বাংলাদেশী মনে করেন শেখ হাসিনা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন দিয়ে দিল্লি ভুল করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এর সঙ্গে সীমান্ত হত্যা, জলবন্টন বিরোধ, বাণিজ্য বাধা এবং উস্কানিমূলক কাজের মতো পুরনো ক্ষোভগুলো যুক্ত হয়েছে। বর্তমানে ভিসা সেবা স্থগিত, সীমান্ত পারাপারে ট্রেন বাস বন্ধ এবং বিমান চলাচলও সীমিত। দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো কিভাবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন এবং চরমপন্থা রোধের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিশ্চিত করা এবং বাংলাদেশকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অনুষঙ্গ বানিয়ে ফেলার যে প্রবণতা তা প্রশমিত করাই এখন দিল্লির বড় চ্যালেঞ্জ। এবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশে গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনাও বিএনপির অন্যতম লক্ষ্য বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
যার মানে দেশে আওয়ামী লীগকে ফের প্রত্যাবর্তন করানো, আর সেটা করতে হলে অবশ্যই চাই ভারতের সমর্থন, কারণ শেখ হাসিনা এখনো ভারতের আশ্রয় নিরাপদে রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে বিদেশমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, কিন্তু হাসিনাকে ফেরানো নিয়ে বরফ গলেনি বলেই মত কূটনৈতিক মহলের। তাই হাসিনা প্রত্যাপনের শেষ সিদ্ধান্ত নিতে পারবে ভারতই। এছাড়াও জামাতের সন্ত্রাসবাদী কাজে লাগাম পরানো নিয়েও ভারতের কড়া মনোভাব দরকার। 5 রাজ্যের মধ্যে বাংলা, অসমে ভোট জিতলে জামাতের জঙ্গি মনোভাব অনেকাংশেই দমন করা যাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দিল্লির কাছে বিএনপি কোনো অজানা শক্তি নয়। 2001 সালে তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কে দ্রুত অবনতি ঘটেছিল। সেই সময় ভারতের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র প্রথম বিদেশ কূটনীতিক হিসেবে খালেদা জিয়াকে অভিনন্দন জানালেও আস্থা দানা বাঁধেনি। বিএনপি ওয়াশিংটন, বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে যেভাবে সম্পর্ক বজায় রেখেছিল, তাতে দিল্লির সন্দেহ ছিল যে ঢাকা কৌশলগতভাবে ভারতের থেকে দূরে সরে যাচ্ছে। সেই আমলে ভারতের দুটি রেড লাইন লঙ্ঘিত হওয়ার অভিযোগ ওঠে। তা হলো উত্তর পূর্ব ভারতে বিদ্রোহীদের সমর্থন এবং হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা। বিশেষ করে 2004 সালের এপ্রিলে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধার, যা ছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম অস্ত্র চালান এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীর জন্য নির্ধারিত ছিল বলে অভিযোগ দুই দেশের সম্পর্কে গভীর ক্ষতির সৃষ্টি করে। 2008 সালে গ্যাস নিয়ে মতভেদের কারণে টাটা গ্রুপে $300 কোটি বিনিয়োগ প্রস্তাবও ভেস্তে যায়। তবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে রাজনীতির কারবারিদের মতে আগামী দিনে ফের জোড়া লাগবে দুদেশের রাজনৈতিক সম্পর্ক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচি ও সরকারের ঢাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। একই সঙ্গে সরকার 5 থেকে 7ই আগস্ট 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এই পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একদিন এগিয়ে এনে 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিন সকাল থেকেই কারফিউর মধ্যে রাজধানীতে থমথমে পরিবেশ থাকে, কিন্তু হঠাৎ ঢাকামুখী জনস্রোতের মাঝে খবর আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024 সালের 5ই আগস্ট দিনটি ছিল সোমবার। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটনার জেরে শেখ হাসিনা পদত্যাগ। সেদিন বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অসংখ্য মানুষকে দেখা যায়। দুপুর 1:30টার পরে খবর ছড়িয়ে পড়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জনস্রোত আরও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগে। দুপুরের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম APF এর খবর প্রকাশ করে জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রাহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। সামাজিক মাধ্যমে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করার সময় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ঢাকায় ধীরে ধীরে তারপর ইন্টারনেট চলতে থাকে। তারপর বাংলাদেশে বহু জল পেরিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ভারতের আশ্রয় তিনি রয়েছেন ভারতেই। শেখ হাসিনা ভারতে থেকে যথেষ্ট অ্যাক্টিভ। একের পর এক কর্মীদের তিনি বার্তা দিয়েছেন। মোহাম্মদ ইউনূস চলে গিয়ে বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় থেকেও বাংলাদেশে যে শেখ হাসিনা প্রসঙ্গ যেন কোথাও থেকে সরছে না। খবরের শিরোনামে তিনি থেকেই যাচ্ছেন। কিছুদিন আগে রব উঠেছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারে, কিন্তু তারপর দেখা যায় হাসিনা আর ফেরেনি। একের পর এক সংবাদ মাধ্যমকে তিনি বিভিন্ন সময় বার্তা দিয়েছেন। ইউনূস বলেছিলেন হাসিনার কোনো কথা যেন কোনো সংবাদ মাধ্যম প্রকাশ না করে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান বাংলাদেশে মসনাদে বসেও কোনো বাধা দিচ্ছে না কোনো সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা যা বলছেন সেটাতে বাধা দিতে। 2024 সালে 5ই আগস্ট সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় তো বলা যায় না, বরং বারবার প্রশ্নের মুখে পড়েছে। শেখ হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যমকে তার বাংলাদেশ ছাড়ার কারণ সম্পর্ক বিস্তারিত বলেন। সম্প্রতি হাসিনার কথায়, আমি বাংলাদেশ ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমাকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এখান থেকে গেলে কেবল আমার জীবনই বিপন্ন হতো না, বরং আমার আশেপাশের মানুষের জীবনও বিপন্ন হতো। সেই সময় চলে যাওয়াটা ছিল বেঁচে থাকার ব্যাপার। এরপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রস্থানের আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কতটা জড়িত ছিলেন এবং আপনি কি বিশ্বাস করেন
করেন যে তিনি স্বাধীনভাবে মার্কিন কূটনৈতিক চাপের অধীনে নাকি রক্তপাত রোধে ভারসাম্য রক্ষাকারী হিসেবে কাজ করছিলেন। এর জবাবও যথেষ্ট কূটনৈতিকভাবে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে সময় সামরিক বাহিনী এক অসম্ভব পরিস্থিতির মুখে পড়েছিল। জনতার ব্যাপক সহিংসতা থেকে একটি সাংবিধানিক সরকারকে রক্ষা করার পাশাপাশি আরও প্রাণহানি এড়ানো ছিল তাদের প্রাথমিক কর্তব্য। আমাদের আলোচনার মূল বিষয় ছিল আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি রোধ করা এবং ঢাকার রাস্তায় আমার পরিবার এবং কর্মীদের এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বাইরের চাপ সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছে কিনা বা কি ধরনের ছিল আমি বলতে পারি না। এখন দেখার বাংলাদেশের জল কতদূর পর্যন্ত এগোয়, কারণ বেশ কয়েকদিন ধরে যে রব উঠেছে আবারও শেখ হাসিনা ফিরতে পারেন বা তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বার্তা দিচ্ছে তার ফলে তিনি কবে বাংলাদেশে ফিরতে পারেন সেটাই এখন নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাতে 2 দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে, 4 মে ফলাফল। এর মধ্যে সবার একটাই প্রশ্ন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তৃণমূল কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে নাকি বিজেপি বাংলা দখল করবে? তবে এই বিষয়টি শুধুমাত্র বাংলাতেই আবদ্ধ নেই, আলোচনা শুরু হয়েছে ওপার বাংলাতেও। কেউ কেউ বলছেন শেষমেশ যদি বিজেপি বাংলার মসনদে বসে তবে বিপদ বাড়তে চলেছে ইউনুসপন্থীদের, বিশেষত জামায়াতপন্থীদের। সে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু কিসের ভিত্তিতে, কোন আঙ্গিকে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর কোন দল ক্ষমতায় আসবে সেটা বেশ খানিকটা নির্ভর করে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখনও নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, তার মধ্যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বিজেপির দিকেই রায় দিচ্ছে, যদিও আসল ফলাফল জানা যাবে আগামী সোমবার। তবে যে আভাস তাতে বিজেপির পক্ষেই হওয়া। এবার দেখা গিয়েছে প্রথম দফা নির্বাচনে 92% ভোট পড়েছে, আর দ্বিতীয় দফাতে 92.47% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটদানের শতাংশের হার প্রথম দফাকে ছাপিয়ে গিয়েছে, যা এবারের রেকর্ড। এখন ভোটদানের রেকর্ড দেখা গিয়েছে 2011 সালে, এরপর ফের 2026। অনেকে বলছেন 2011-তে রেকর্ড হারে ভোট পড়তেই 34 বছরের বাম জমানার অবসান ঘটেছিল, ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবারও ভোটদানের শতাংশের নিরিখে পরিবর্তনের হওয়ার কথা বলছেন। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে বিজেপি ক্ষমতায় এলে অনেকটাই বিপদ বাড়বে ইউনুসপন্থীদের, মূলত যারা ভারত বিরোধিতা করে। এতদিন কেন্দ্রে থাকলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থাকার কারণে অনেক সিদ্ধান্তই নিতে পারেনি বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যখন রাজ্য সরকার থাকে তখন অনেকটাই অসুবিধে হয়। অনেকে এটাও বলছেন যে কলকাতায় রত আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য এটা সুখবর। ইতিমধ্যে একটি ভয়ঙ্কর খবর উঠে এসেছে, আর সেটি হলো রাজধানী ঢাকায় 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা আদতে জঙ্গি। এমনকি চাঞ্চল্যকর বিষয় হলো তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের থেকে গুলি, বন্দুক, কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ। এদিকে বাংলাদেশের জঙ্গি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং টিটিপি বা তেহরিকে তালিবানের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ঢাকাতে প্রশিক্ষণ দিচ্ছে বলে শোনা যাচ্ছে। এদিকে বাংলাদেশের একাধিক বিমানবন্দরে জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে যে জঙ্গির বারবারন্ত সেটার বলার অপেক্ষা রাখে না। এদিকে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কার্যত বিপদে পড়বে বাংলাদেশ, আর সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এতদিন ভারত বলার পরও জঙ্গি দমনে বাংলাদেশের কোনো সরকার উদ্যোগ নেয়নি। এখন যদি পশ্চিমবঙ্গ দখল করে বিজেপি তাহলে অ্যাকশন নেবে বাংলাদেশ, আর সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার 4 মে কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে দিন দিন। দেশে মহামারীর আকার নিয়েছে হাম, আর এসবের মূলে রয়েছেন শয়তান ইউনুস। সূত্রে খবর, ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের ভ্যাকসিন কেনার পদ্ধতি পাল্টেছিল অন্তর্বর্তী সরকার, আর এই ভুলের মাসুল দিতে হচ্ছে দেশকে। এই রোগ এখন বাংলাদেশে মহামারীর মতো ছড়িয়েছে। হামের আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর পরিসংখ্যানও কপালে ভাঁজ ফেলেছে ইউনুস সরকারের। অভিযোগ, এই বিপর্যয় ঘটেছে ইউনুস সরকারের সময়। কিন্তু বিএনপি সরকার কি পদক্ষেপ করেছে? আগের সরকারের বিরুদ্ধে কোনো মন্ত্রীকে কি গ্রেপ্তার করা হয়েছে?
মোটেই না, বরং এই বিষয়টিকে রাজনৈতিক কৌশলের দৃষ্টিভঙ্গিতে দেখছে তারেক সরকার। সূত্রে খবর, বাংলাদেশে মহামারীর আকারে ছড়াচ্ছে হাম, আর এই সংখ্যাটা ২৫০০-এর মতো। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ২৫০ জনের। মৃত্যুর মধ্যে বেশিরভাগই শিশু। দেশের হাসপাতালগুলিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ঢাকার এক ব্যাধি হাসপাতালে অসংখ্য শিশুকে চিকিৎসা দিতে গিয়ে যাওয়া হয়েছিল, যাদের অনেক শিশুই শ্বাসকষ্টে ভুগছিল। হাসপাতালে বেডের সংকট থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাম একসময় প্রায় নির্মূল হয়ে গিয়েছে বলে মনে করা হলেও এটি আবার ফিরে আসছে। কানাডা এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এখন আর হাম মুক্ত নেই। শুধু যুক্তরাষ্ট্রের এই এক বছর ১৭০০ জনের বেশি হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ২০ বছরের আগেও সংখ্যাটা ছিল প্রায় ১০০। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতেও হামের প্রাদুর্ভাব ঘটেছে। একটি সায়েন্স জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রতিষেধক নিতে অনীহা, করোনা মহামারীর সময় টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ও যুদ্ধের কারণে হাম আবার ফিরে আসছে। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হামের টিকা কেনার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়, আর সেখান থেকেই হামের মহামারীর সূত্রপাত বলে উল্লেখ করেছে সায়েন্স জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ওই সময় দেশজুড়ে টিকার তীব্র সংকট তৈরি হয় এবং টিকাদানের হার কমে যায়। অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে শিশু মৃত্যুর সংখ্যাও আরও বেড়েছে। বাংলাদেশের ৯ থেকে ১৫ মাস বয়সে শিশুদের হাম, রুবেলা টিকার ২টি ডোজ দেওয়া হয় এবং সারা দেশে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে প্রতি ৪ বছর পর পর দেশব্যাপী এই কর্মসূচি চালানো হয় এবং ইউনিসেফ এই টিকা সরবরাহ করত। আর অর্থায়ন আসত মূলত বিশ্বজুড়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত টিকা জোট তথা গ্যাভিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু ভ্যাকসিন সরবরাহ পদ্ধতিতে একটি বিতর্কিত পরিবর্তন আনে সে সময়ের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫ সালে সেপ্টেম্বরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র বা টেন্ডার পদ্ধতি চালু করে। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে সতর্ক করেছিল। সংস্থাটি বলেছিল, এই পদ্ধতিতে টিকাদান ব্যবস্থা ব্যাহত করতে পারে এবং মহামারীর ঝুঁকি তৈরি করতে পারে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফলোয়ার্স সায়েন্স জার্নালকে বলেন যে বিষয়টি খুবই হতাশাজনক ছিল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তিনি অনুরোধ করেন যেন এটি না করা হয়, আর এবং এই দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাওয়ায় টিকার মজুদ ফুরিয়ে যায় এবং নিয়মিত টিকাদান বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হাম, রুবেলা টিকাদানের সম্পূরক কর্মসূচি ২০২৪ থেকে পিছিয়ে ২০২৫ সালে নেওয়া হয়। একটি সম্পূরক কর্মসূচি বাতিলও করা হয়। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে মাত্র ৫৯% শিশু হামের টিকা পেয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মায়ানমার সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে হামের প্রাদুর্ভাব শুরু হয়ে তা খুবই দ্রুত ৫৪ জেলায় ছড়িয়ে পড়ে। এরপর অন্তত ২১,০০০-এরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, মিয়ানমারের যুদ্ধের কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে এবং ভারতে এই রোগ ছড়িয়ে পড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। দেশে যেভাবে হামের প্রকোপ বাড়ছে তাতে আগামী দিনে এই রোগকে প্রতিহত করতে না পারলে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়েছিল গণভোটের ওপর, কিন্তু দেখা গিয়েছে সেই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়লেও শেষমেশ কার্যকর হয়নি। এদিকে এই গণভোট করার জন্য রাষ্ট্রের প্রায় ১৫০০ কোটি টাকা নষ্ট করেছেন বলে অভিযোগ, আর সেই টাকা তার কাছ থেকে ফেরত নেওয়া উচিত কিনা সেটা নিয়েও অনেকে কথা বলছেন। এই আলোচনা যখন চলছে তখন বাংলাদেশ ব্যাংক বৈষম্য বিরোধী ছাত্রদের ৫ কোটি টাকা দেবে গণভোটে হ্যাঁ প্রচারের জন্য এরকম একটি চুক্তি করেছিল, যেটা রিফাত রশিদ স্বীকারও করে নিয়েছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কোন নজিরে ছাত্রদের হাতে টাকা তুলে দিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে? এবার একটি নতুন তথ্য উঠে এসেছে। ১০০ কোটি টাকার জালিয়াতি তথ্য গণমাধ্যম দিচ্ছে, যে ঘটনাগুলি ঘটিয়েছিল মোহাম্মদ ইউনূস। হ্যাঁ ভোটে জয়ী হওয়ার জন্য যা যা করার দরকার সেটাই করেছেন মোহাম্মদ ইউনূস। এখন উঠে এসেছে ১০০ কোটি টাকার জালিয়াতি। হ্যাঁ ভোটে প্রচারণায় ১০০ কোটি টাকা সংগ্রহের চাপ দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে।
একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে তহবিল থেকে এই অর্থ সংগ্রহ করে নির্দিষ্ট কিছু সংগঠনকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রস্তাবিত 3টি সংগঠনের মধ্যে একটি তখনও নিবন্ধিত না থাকায় বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আইনি এবং নৈতিক প্রশ্ন দেখা দেয়। ব্যাংকের পক্ষ থেকে শুরু থেকেই আপত্তি জানানো হলেও বিভিন্ন পর্যায়ে বৈঠক ও চাপের মুখে শেষ পর্যন্ত প্রায় 4 কোটি টাকা সংগ্রহ করা হয়। এছাড়াও এই অর্থ দেওয়া হয় সুশাসনের জন্য নাগরিক এবং ডিবেট ফর ডেমোক্রেসি, আর এই 3টি সংগঠনকে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র এবং নথির তথ্য অনুযায়ী এই ধরনের অর্থায়ন ব্যাংকিং নিয়ম নীতি এবং CSR নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা একাধিক বৈঠকে স্পষ্টভাবে জানান যে সামাজিক দায়বদ্ধতার তহবিল ভোট প্রচারণায় ব্যবহার করা যায় না। তবে অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সরকার নির্দেশিত বলে জানানো হয় এবং তা অনুসরণ করতেও বলা হয়। লিখিত নির্দেশনা চাওয়া হলেও তাও দেওয়া হয়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও নির্ধারিত 100 কোটি টাকা সংগ্রহ সম্ভব হয়নি, তবুও আংশিক অর্থ প্রদানকে ঘিরে ব্যাংকিং খাতে অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের চাপ ভবিষ্যতে ব্যাংকিং খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিগত অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ব্যাংকগুলোকে আদেশ দেওয়া হয়েছিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য 100 কোটি টাকা দিতে হবে, কিন্তু প্রশ্ন, এইভাবে কি টাকা খরচ করা যায়? আইনের তোয়াক্কা না করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে মোহাম্মদ ইউনূসের আমলে করে যাওয়া একের পর এক অভিযোগও সামনে এসেছে। এখন দেখার আদৌ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করে কিনা তারেকের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে জলঘোলা ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, পাকিস্তান আমলের সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক স্বার্থ এবং ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর সেই সময়কার জামায়াত ইসলামী আর এখনকার জামায়াত এক নয়। বহুবার জামায়াতের গণতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে। গোলাম পরোয়ার আরো বলেন, জামায়াতের গণতন্ত্র পড়ে দেখবেন। ভূমিকাতেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের লড়াই এবং সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জামায়াতে ইসলামী সদস্য পদ লাভ করতে গেলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আত্মত্যাগের স্বীকৃতি না দিলে কেউ সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চায়, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্র। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে আনা বিলের ব্যাপারে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তখনও বলেছিলাম, এই বিলের মধ্যে রাজনৈতিক খারাপ উদ্দেশ্য রয়েছে, এটা সংশোধন করা উচিত। কিন্তু বারবার এই সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। অতীতে কোনো সরকারের সময় এটা ছিল না। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরকেই অতৎপরতার ফল হিসাবে এটাকে এভাবে রাখা হয়েছে। আর এই ব্যাপারে অত্যন্ত গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা রেখে সংসদে বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। গোলাম পরোয়ার বলেন, জামায়াত ইসলামী মনে করে বাংলাদেশের কেন বিশ্বের ইতিহাসে রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার 50 থেকে 60 বছর পর পুরনো কোনো বিষয় নিয়ে বিতর্ক করে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমিরের জামায়াত বলছেন যে ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারবো না। বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। আপনি তাদের স্বাধীনতা বিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তার গ্রহণ করে না, বরং উপহাস করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, কমিউনিজম তত্ত্বের শ্রমিকদের কথা বলা হলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একইভাবে একটি রাষ্ট্রে যদি পশ্চিমী গণতন্ত্র সামাজিক
সমাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী চিন্তাধারা প্রাধান্য পায়, তবে সেখানে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুদ, মহানগরের প্রধান উপদেষ্টা কাজীউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াসিন আরাফাত এবং কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া, মহানগরের সেক্রেটারি জিল্লাউর রহমান এবং সহকারী সেক্রেটারি মহিউদ্দিন উদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন শ্রমিক নেতা আখতারুজ্জামান, মোহাম্মদ শফিকুল্লাহ, অন্যদিকে নিজামউদ্দিন কালিমুল্লাহ, অন্যদিকে মহিউদ্দিন রিপন সহ আরো অনেকে। এক উত্তাল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 12 ফেব্রুয়ারি 2026 সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে। 2024 সালের অগাস্টে গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠিত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটিয়ে 2026 সালে ফেব্রুয়ারিতে বিপুল ভোটে ক্ষমতায় ফিরেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তবে ক্ষমতার সিংহাসনে বসার 2.5 মাসের মাথায় তারেক সরকারকে ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক রাজনৈতিক বিতর্ক। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের উত্তরাধিকার বহন, অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনরুত্থানের আভাস। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক বড় টার্ন নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত থেকে এক ভিডিও বার্তায় ইউনূসকে জাতীয় শত্রু এবং বিদেশি পুতুল হিসেবে আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। এদিকে তারেক রহমানও তার ভাষণে ডক্টর ইউনূসের সময়কালীন মব কালচার বা বিশৃঙ্খলার সমালোচনা করেছেন। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এই আক্রমণ কি আসলে একটি সুগভীর নেতৃত্বের সংকটের ইঙ্গিত? ইউনূস সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তোলায় রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়েছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন ইউনূস তাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করেছেন এবং রাষ্ট্রকে টেরর এবং অরাজকতার দিকে ঠেলে দিয়েছেন। কূটনৈতিক মহলে এই বিতর্ককে নেতৃত্বের সংকট হিসেবেও দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নোবেলজয়ী ইউনূস প্রযুক্তিগতভাবে দক্ষ হলেও রাজনৈতিক কৌশলে বিএনপির মতো পুরনো দলের কাছে হার মেনেছেন, যা তার যৌথ ঐক্যমত্যের শাসনের ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হচ্ছে। ইউনূসকে টার্গেট করে তারেক রহমান একদিকে যেমন আওয়ামী লীগের অবিকল প্রতিশোধের রাজনীতি করছেন, অন্যদিকে নিজের দলের কর্মীদের চাঙ্গা রাখছেন। বর্তমান বিএনপি সরকার এক ভাঙাচোরা অর্থনীতি এবং মারাত্মক জ্বালানি সংকটের মধ্য দিয়েই কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ঘাটতি, জ্বালানি তেলের তীব্র সংকটে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে বাংলাদেশে। বিশ্লেষকরা একে শুধু সাময়িক সমস্যা বলতে নারাজ, বরং একে গভীর প্রশাসনিক দুর্বলতা হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এবং এই সরকারের 100 দিনের অ্যাকশনের প্ল্যান থাকা সত্ত্বেও বাজারে সিন্ডিকেট ভাঙতে বেগ পেতে হচ্ছে তারেক সরকারকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা তার জাতীয় স্বার্থ ঐক্যনীতির প্রতিফলন বলে মনে করা হয়। 2024 সালে গণ অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ক্ষত ডক্টর ইউনূসের সময় শুরু হয়েছিল তা প্রশমন করাই এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। যদিও বিএনপি বাংলাদেশের এই বর্তমান অস্থির পরিস্থিতিকে শেখ হাসিনা সরকারের 15 বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলাফল বলেই দাবি করছে। বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনা ভারতে অবস্থানরত থাকলেও তার সমর্থকরা এখন পুনরুত্থানের আভাস পাচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের একাংশ যারা বিএনপির ওপর আস্থা রেখেছিল তারা এখন হতাশাগ্রস্ত। তবে সামগ্রিক জনমত এখনও তারেক রহমানের দিকেই, কিন্তু সেটি আস্থার চেয়ে শেখ হাসিনার বিকল্প হিসেবেই বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও দলটির পুনরুত্থানের আভাস স্পষ্ট। তারেক সরকার যদি আইন শৃঙ্খলার অবনতি, বিশেষ করে সংখ্যালঘু বা রাজনৈতিক সহিংসতার সামাল দিতে ব্যর্থ হয়, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন মাত্রা পেতে পারে। তারেক রহমানের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো প্রতিহিংসার রাজনীতির বাইরে এসে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইউনূসকে ঘিরে বিতর্ক বা হাসিনাকে ফেরানোর শপথ কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয়। সমাধান রয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায়। 2026 সালের এই নতুন বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার দক্ষতার উপর। তারেক রহমান সরকার বর্তমানে এক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছে। আমলাতন্ত্রের সংস্কার এবং ব্যাংক খাতের পুনর্গঠনের রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়া না গেলে এই সংকট গভীর প্রশাসনিক ব্যর্থতার রূপই নিতে পারে বলে বিশ্লেষকদের মত। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রশ্নটি এখন দুদেশের সম্পর্কে প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনীতি শুধুমাত্র সাময়িক সমস্যার চোরাবালিতে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের পথেই হাঁটছে। তারেক রহমানের সামনে এখন দুটো লড়াই, অর্থাৎ দ্বিমুখী লড়াই: অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতার রক্ষা এবং আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকিয়ে একটি সফল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তারেক রহমানের সরকারকে তুলোধনা করলেন বাংলাদেশ শীর্ষ কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ। সেই সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। বাংলাদেশের সংসদকে একতরফা সংসদ বলেও কটাক্ষ করেছেন তিনি। একাধিক ইস্যুতে তিনি আগের সরকার ও বিএনপিকে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি জ্বালানি সংকট নেই, কিন্তু তারপরেও দেশবাসী পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। বিএনপি সরকারের এটি চরম গাফিলতি বলে কটাক্ষ করেছেন তিনি। মানচিত্র নামে এক অনলাইন পডকাস্টে প্রশাসনের গাফিলতি নিয়ে সুর চড়িয়েছেন এই বর্ষিয়ান আইনজীবী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রসঙ্গ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়েও। বাংলাদেশ সংসদকে একতরফা বলেও বারবার মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশে 3 বছর বার কাউন্সিলে ভোট না হওয়া ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের মারধর, অশালীন আচরণ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টে বার কাউন্সিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবিধান না মেনে বার কাউন্সিলের কাজ নিয়েও অভিযোগ করেছেন ওই সিনিয়র আইনজীবী। এ নিয়ে সব রাজনৈতিক দলকেই কাঠগড়ায় এনেছেন তিনি। যে সরকার ক্ষমতায় এসেছে বার তারই দাসত্ব করেছে আলোচনায় এমন মন্তব্যও করেন তিনি। বিচার ব্যবস্থাকে ক্ষমতার কবলে কুক্ষিগত করেছেন বলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেন সিনিয়র আইনজীবী। বাংলাদেশের সরকারকে তার যে কোনো পদক্ষেপ নিয়ে প্রশ্ন করতে হবে, না হলে এই সরকারের স্বৈরাচারী আক্রমণ করবে বলে মনে করেন সৈয়দ মামুন মাহমুদ। কথায় কথায় উঠে আসে ভারতের আধিপত্যবাদের প্রশ্ন নিয়েও। এ নিয়ে তিনি বলেন, জামাতের এই অভিযোগ কার্যত ভিত্তিহীন। ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদ বা দাদাগিরির অভিযোগ মাঝে মাঝেই তোলে জামাত, তবে এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে বলে জানান ওই আইনজীবী। সূত্রের খবর, বাংলাদেশের বিভিন্ন জেলা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপের শীর্ষস্থানীয় আইনজীবী সংস্থা কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিস অফ ইউরোপ। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনের অঙ্গনে অগণতান্ত্রিক চর্চা বন্ধের দাবি জানিয়ে 30 এপ্রিল সংস্থাটির সভাপতি রোমান জাফশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। সংস্থাটি 46টি দেশের 10 লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে থাকে। ইরেগুলারিটিস ইন সেভারাল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস শিরোনামের এই চিঠিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাদের মনোনয়ন জমাদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং কিছু প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। এছাড়া অনেকে পূর্ববর্তী সরকারের বা ফ্যাসিস্টদের সহযোগী আখ্যা দিয়ে তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এমনকি পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছে বলেও চিঠিতে দাবি করা হয়। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি তুলেছে সিসিবিই। দাবিগুলি হলো, বার নির্বাচনে সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী অনিয়ম, বাধাদান ও সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা এবং সকল আইনজীবী যেন কোনো প্রকার ভয়ভীতি ও হয়রানি ছাড়াই স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করা। সব মিলিয়ে এই পডকাস্টে বিএনপি সহ জামাতকে নানা অভিযোগে দুষলেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।